হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি পরিবার যারা ভেবেছিল তারা যাচ্ছিল একটি সাধারণ এতিমখানা ঘুরতে, কিন্তু সেই যাত্রায় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের রূপ নিল। অন্ধকার করিডোর, অচেনা ছায়া আর প্রতিটি পদক্ষেপে বাড়তে থাকা ভয়, যা ধীরে ধীরে নিয়ে যাবে তাদের এক অচিন্তনীয় টুইস্টের মুখোমুখি, যার মধ্যে লুকিয়ে আছে অনেক সত্য যেটা আপনি আগে থেকে কখনোই কল্পনা করতে পারবেন না। আর এই মুভিটা একটা সত্য ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে তৈরি করা হয়েছে। তো চলুন তাহলে জেনে আসেন ইন্দোনেশিয়ার এক এতিমখানায় আসলে কি ঘটেছিল। এই লোকটার নাম হানিফ। সে আজ তার স্ত্রী নাদিয়া এবং তার 3 সন্তানকে নিয়ে রওনা হয়েছে এক অদ্ভুত যাত্রায়। গন্তব্য একটা পুরনো এতিমখানা। কিন্তু এই এতিমখানাটা হানিফের কাছে শুধুই একটা প্রতিষ্ঠান নয়, এই ছিল তার শৈশবের ঘর। সেখানেই সে বড় হয়েছে, সেখানেই কেটেছে তার শৈশব কৈশোরের প্রতিটি দিন। আজ সে নিজের পরিবারকে সেই স্মৃতিময় জায়গাটা দেখাতে নিয়ে যাচ্ছে। তার বড় ছেলের নাম সামদে, মাঝেরটা দিনা, আর একেবারে ছোট ছেলেটার নাম হাকি। তবে একটা বিষয় জেনে রাখা দরকার, এই 3 জন কেউই তাদের জৈব সন্তান নয়। তাদের 3 জনকেই হানিফ ও নাদিয়া দত্তক নিয়েছেন, নিজের সন্তানের মতো করে বড় করেছেন। এই বিষয়টা থেকে বোঝা যায় হানিফ নিজেও ছোটবেলায় কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। গাড়িতে যেতে যেতে হানিফ হঠাৎ অনুভব করে মনে হলো গাড়ির নিচে কিছু একটা এসে পড়েছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি থামায়। গাড়িটা কিছুটা পিছিয়ে নিয়ে দেখে রাস্তার মাঝে পড়ে আছে একটা মরা হরিণ। হয়তো হরিণটাই গাড়ির নিচে এসে পড়েছিল, আর তখন প্রায় সূর্য ডুবে যাচ্ছিল। তাই হানিফ আর গুরুত্ব না দিয়ে গাড়িতে উঠে পড়ে। কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ সেই মুহূর্তে রাস্তার পাশে পড়েছিল একটা ছোট্ট মেয়ের নিথর শরীর, একটা বাচ্চা মেয়ে যাকে তারা ভুলে গিয়েছিল, দেখেনি পর্যন্ত। এই ঘটনাটা মনে রাখবেন, কারণ সামনে যে ভয়ঙ্কর রহস্য আসছে তার সূচনা হয়েছিল ঠিক এখান থেকেই। অন্যদিকে সূর্য ডোবার কিছু পরেই হানিফ ও তার পরিবার পৌঁছে যায় সেই পুরনো এতিমখানায়। সেখানে তার প্রথম দেখা হয় মামানের সাথে, একসময়ের খেলার সাথী। তবে এত বছর পর দেখা বলে মামান প্রথমে চিনতেই পারেনি হানিফকে। এরপর আসে স্মৃতি, মামানের স্ত্রী। তাদের সঙ্গে একটা ছোট্ট আলাপচারিতার পর সেখানে পৌঁছায় আরো কিছু পুরনো বন্ধু ও পরিচিত মুখ। আসলে সবাই আগে থেকে যোগাযোগ করে এসেছে। এটা ছিল এক ধরনের রিইউনিয়ন প্ল্যান। অনেক বছর পর এতিমখানার সেই পুরনো বন্ধুরা আবার একসাথে হয়েছে। নামগুলো সব বললে হয়তো আপনার মনে রাখা কঠিন হবে, তাই সংক্ষেপে বলা যায় এখানে অবশ্যই উপস্থিত সবাই কোনো না কোনো সময়ে এই এতিমখানায় বড় হয়েছে। তাদের কথা চলতে থাকে। এমন সময় হানিফের পরিচয় করিয়ে দেওয়া হয় আরো 2 জনের সাথে, হাসবি আর রানী। তারা এখনো এতিমখানাতেই থাকে। সব শিশুই একসময় কেউ না কেউ দত্তক নিয়েছে, কিন্তু রানী এখনো অপেক্ষা করে। সে বিশ্বাস করে তার মা একদিন আসবেই তাকে নিয়ে যেতে। অন্যদিকে হাসবির ভাগ্যে কখনো সেই সুযোগটাই আসেনি। এরপর দেখা যায় একজন বৃদ্ধ লোককে, এই এতিমখানার বর্তমান মালিক, তার নাম ব্যান্ডি। লোকটা যেমন অদ্ভুত, মানুষটাও তেমনই রহস্যময়। বর্তমানে সে খুবই অসুস্থ, নিজের পায়ে চলতেও কষ্ট হয় তার। হানিফ যখন তার স্ত্রী নাদিয়ার সাথে বান্ডির পরিচয় করায়, বান্ডির চেহারায় দেখা যায় এক অস্বাভাবিক অস্থিরতা। সে যেন চেনে নাদিয়াকে, কিন্তু কিসের ভিত্তিতে। এদিকে এতিমখানাটা বর্তমানে প্রায় খালি, কারণ বাকি সব বাচ্চারা ট্যুরে গিয়েছে। তারা ফিরবে আজ রাতেই। রাত হয়ে আসে। হাসবি আর রানী হানিফের 3 সন্তানকে থাকার ঘর দেখিয়ে দিচ্ছে। তারা চলতে চলতে এক জায়গায় আসে। সেখানে একটা রুম একদম বন্ধ। দিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, এই রুমটা বন্ধ কেন? এখানে কেউ থাকে না? হাসবি উত্তর দেয়, এই রুমটা বিগত 20 বছর ধরে বন্ধ। কেউ খুলেও দেখে না, কেউ সাহসও পায় না। বলে সে তাদের নিজেদের রুম দেখিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই হাকির সবচেয়ে ছোট ছেলে অজান্তে চলে আসে সেই বন্ধ রুমটার সামনে। আর তখনই রানী এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হাকি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এই রুমটা বন্ধ কেন? রানী এবার ছোট্ট হাকিকে একটা পুরনো ভয়ঙ্কর গল্প বলতে শুরু করে। সে বলে, আজ থেকে 20 বছর আগে এই এতিমখানায় কাজ করতেন এক মহিলা, মীরা তার নাম। একদিন মীরা তার ছোট্ট মেয়েকে নিয়ে গিয়েছিল জঙ্গলে বেড়াতে, কিন্তু ফিরে এসেছিল একাই। আর তখন থেকে তার আচরণ হয়ে যায় অস্বাভাবিক। সে সবাইকে জানায় তার মেয়েকে একটা রাক্ষস ধরে নিয়ে গেছে। সে বলেছিল রাক্ষসটি তার মেয়েকে খেয়ে ফেলেছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো শোকে পাগল হয়ে গিয়েছে মীরা, তবুও সবাই তাকে সাহায্য করতে চেয়েছিল। এতিমখানার প্রায় সবাই তখন জঙ্গলে খুঁজতে যায় ছোট্ট মেয়েটিকে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পরেও
কোনো খোঁজ মেলেনি মেয়েটির। এই ঘটনার পর মীরা একদম পাগল হয়ে যায়। সে কাউকে চিনতে পারত না, কাউকে বিশ্বাস করতো না। শেষমেশ তাকে এই জন্যই বন্দী করে ফেলা হয়, যেটা এখন 20 বছর ধরে বন্ধ। কিছু সময় পর তার চিৎকার বন্ধ হয়ে যায়। রুমের দরজা খুলে সবাই যা দেখে তা বিশ্বাস করাও কঠিন। মীরা মারা গেছে। সে রুমের ফ্লোরে নিজের মাথা ঠুকতে ঠুকতেই আত্মহত্যা করেছিল। রক্তে ভেসে গিয়েছিল সেই মেঝে। রানী ছোট্ট হাকিকে ভয় দেখিয়ে বলে মীরার আত্মা নাকি এখনো এই রুমে ঘুরে বেড়ায়, আর এজন্যই এই রুম কখনো খোলা হয় না। তার মেয়েকেও নাকি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই গল্প শুনে ছোট্ট হাকি ভয় পেয়ে যায়। তবে সে বুঝতেও পারে এই এতিমখানায় কিছু একটা গোপন রহস্য লুকিয়ে আছে। সেই রাতে আড্ডা দিতে দিতে সবাই বের করে আনে তাদের পুরনো স্মৃতির অ্যালবাম। পুরনো ছবি দেখে তারা হেসে খেলে সময় কাটাচ্ছিল, কিন্তু একটা অ্যালবাম খুলতেই দেখা যায় সেখানে কোনো ছবি নেই, অথচ ওটাতেই থাকার কথা ছিল অনেক পুরনো স্মৃতি। সবাই হতবাক। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বেরিয়ে আসে একটাই ছবি, মীরা এবং তার ছোট্ট মেয়ের ছবি। ছবিটা দেখে হানিফ সহ সবাই কেমন যেন গম্ভীর হয়ে ওঠে। চেহারায় ভেসে ওঠে অস্বস্তি আর এক অজানা ভয়। হানিফের ছেলে হাকির তখন মীরার নাম শুনে আগ্রহ নিয়ে জানতে চায় কে এই মীরা, কিন্তু কেউই তাকে পরিষ্কার করে কিছু বলতে চায় না। সবাই যেন কিছু একটা লুকোচ্ছে। এই বিষয়ে আর আলোচনা না করে সবাই মনোযোগ দিয়ে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হয় সেই গল্পটা। এরপর হানিফ গাড়ি থেকে কিছু জিনিস বের করে। তার সাথে তখন রয়েছে তার শৈশবের 2 পুরনো বন্ধু জেফার আর সামাদ। তারা 3 জনেই খুব কষ্ট পায় বান্ডি আঙ্কেলের বর্তমান অবস্থা দেখে। যে মানুষটা তাদের জীবনের একটা বিশাল অংশ ছিল, আজ তার এই অসহায় অবস্থা সত্যিই কষ্টদায়ক। কথা বলতে বলতে হানিফ হঠাৎ গাড়ির সামনের অংশে এসে দাঁড়ায়। সেখানে সে যা দেখে তাতে তার শরীর ঠান্ডা হয়ে আসে। গাড়ির বাম্পারের নিচের রক্তের দাগ, একটা কাপড়ের টুকরো আর কিছু চুলের অংশ। এবার সে নিশ্চিত হয়ে যায় সে যাকে হরিণ ভেবেছিল আসলে সেটা ছিল একজন মানুষ। তৎক্ষণাৎ সে জেফারকে ডেকে নিয়ে সেই ঘটনাস্থলে ফিরে যায়। জেফার প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না, তবে রাস্তায় যেতে যেতে হানিফ তাকে সব কিছু খুলে বলে। সেই জায়গায় গিয়ে তারা দেখে হ্যাঁ, হরিণটা এখনো পড়ে আছে, কিন্তু রাস্তার পাশেই জেফার খুঁজে পায় একটা ছোট্ট মেয়ের নিথর দেহ। হানিফ নিজেও ছুটে যায়। সে দেখে মেয়েটি আর বেঁচে নেই। সবকিছু মিলিয়ে ঘটনাটা তাকে হতবাক করে তোলে। কিভাবে একটা ছোট মেয়ে হঠাৎ করে রাস্তায় এসে পড়ে, এই প্রশ্নটা তার মাথায় ঘুরতে থাকে। তখনই হানিফ ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আশেপাশে খুঁজতে শুরু করে, আর তখন ফ্ল্যাশ লাইটের আলো গিয়ে পড়ে একটা পরিত্যক্ত বাসের ওপর। বাসের সামনে এগিয়ে যাওয়ার পর হানিফ ও জেফার ভেতরে ঢুকে যা দেখে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। বাসের ভিতর সেখানে পড়ে আছে একদল শিশুর মৃতদেহ। তারা সবাই এক দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক নয়। প্রত্যেকের চেহারা এতটাই বিকৃত, এতটাই বিভৎস যে হানিফ এবং জেফার কেউ এই দৃশ্যটা সহ্য করতে পারেনি। তারা তাড়াহুড়া করে বাস থেকে বের হয়ে আসে, পুলিশকে কল করতে চায়, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আর এখান থেকে নিকটবর্তী পুলিশ স্টেশন প্রায় 2 ঘন্টার পথ। তখন জেফার পরামর্শ দেয় চলো এতিমখানায় ফিরে যাই, সেখানকার ল্যান্ডলাইন থেকে যোগাযোগ করা যাবে। এদিকে নাদিয়া ল্যান্ডলাইন ব্যবহার করে হানিফকে কল করতে গেলে জানতে পারে বিল না দেওয়ার কারণে ল্যান্ডলাইন সংযোগ কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ বাইরে তো নয়, ভেতরেও কারোর সাথে যোগাযোগ সম্ভব নয়। সেই রাতে ডিনার শেষে হাকি রানীকে জানায় সে মীরাকে দেখেছে। রানী অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি বলছো? হানিফ বলে আমি ওকে দেখতে পেয়েছি, যদি চাও প্রমাণও দেখাতে পারি। রানী এবার হাকির কৌতূহল আরও বাড়িয়ে দিয়ে বলে তাহলে চলো আমি তোমাকে একটা ভিডিও দেখাই। এতিমখানার সব কাজ এখন মামান ও স্মৃতি সামলাচ্ছে। এক ফাঁকে হাকি পানি খেতে গিয়ে স্মৃতিকে জিজ্ঞাসা করে আপনার মুখে কি হয়েছে? স্মৃতি হালকা হাসি দিয়ে বলে অনেক বছর আগে গরম পানি পড়ে গিয়েছিল, সেই জন্য মুখটা এমন হয়েছে। কিন্তু হাকির চোখে মুখে সন্দেহ, কারণ কথাবার্তায় স্পষ্ট এই মুখের পেছনে লুকিয়ে আছে অন্য কিছু। এরপর রানী হাকিকে নিয়ে টিভি রুমে চলে যায়। সেখানে ছিল একটা পুরনো ভিসিআর। ভিডিও চালানো মাত্র স্ক্রিনে দেখা যায় ইতিমখানার কিছু পুরনো ফুটেজ। অনেক বাচ্চাদের দেখা যায় তারা খেলছে, হাসছে। এরপর সেখানে চলে আসে মীরা। তার হাঁটার স্টাইল, চোখের দৃষ্টি, সব কিছুতেই একটা অস্বাভাবিকতা। সে এমনভাবে হেঁটে আসছিল যেন শরীরের প্রতিটি অংশ বেঁকে গিয়েছে।
কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে কিছু ভয়ঙ্কর হতে যাচ্ছিল। ঠিক তখনই রানী হঠাৎ ভিডিওটা বন্ধ করে দেয়। এই সময় হানিফ আর জেফার বাসের সেই বিভৎস দৃশ্য দেখে ফিরে এসেছে এতিমখানায়। তাদের আরেক বন্ধু সামাদ জিজ্ঞেস করে, তোমরা কোথায় গিয়েছিলে? কিন্তু কথা শেষ হওয়ার আগেই হানিফ গাড়ির পেছনে তাকিয়ে হতবাক হয়ে যায়। সেখানে পড়ে আছে সেই বাচ্চা মেয়েটির মৃতদেহ। কিন্তু তারা তো সেই মৃতদেহ বাসের পাশে দেখেছিল, তবে এখানে এলো কিভাবে? এটা যেন একটা অলৌকিক ঘটনা। সব কিছু জানিয়ে দেওয়া হয় সামাদকে। তবে এরপর একটা বিষয়ে তাদের মধ্যে শুরু হয় তর্ক। সামাদ সিদ্ধান্ত নেয় সে একাই সেই জায়গায় যাবে, সব কিছু দেখে তারপর সরাসরি পুলিশ স্টেশনে যাবে। তাকে সবাই মানাতে চায়, কিন্তু সামাদ সাহসী, সে কাউকে শুনে না। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাজটা তার করা একদম উচিত হয়নি। সে পৌঁছে যায় সে বাসের কাছে, সবকিছু সত্যিই তার সামনে। সে বাসের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই সে দেখে সব বাচ্চা দাঁড়িয়ে আছে, অস্বাভাবিকভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সামাদ দ্রুত বাস থেকে বের হতে চায়, কিন্তু বাসের দরজা বন্ধ হয়ে যায় নিজে থেকেই। সে চিৎকার শুরু করে, সাহায্য চায়। ঠিক তখনই বাসের বাইরে সে দেখে একটা কালো ছায়ামূর্তি, এক মহিলা দাঁড়িয়ে আছে, তার জন্যই যেন অপেক্ষা করছিল। সে পেছনে ঘুরে তাকাতেই তার পায়ের নিচে একটা ডিমের মতো কিছু ফেটে যায়। সেখান থেকে বেরিয়ে আসে অজস্র পোকামাকড়। এরা যেন বিভৎস আতঙ্কের প্রতীক। এরপর যা ঘটে তা কল্পনার বাইরে। সেই পোকাগুলো সামাদের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ঢুকে পড়তে শুরু করে। সে ব্যথায় চিৎকার করতে থাকে, কিন্তু কেউ নেই ওখানে। সে দেখতে পায় নিজের মৃত্যু, খুব যন্ত্রণাদায়ক ভাবে। এরপর থেকে এতিমখানায় শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা। এক রাতে হানিফ ও নাদিয়া ঘরে বসে কথা বলছিল। তখনই হঠাৎ একটা কাটা মুরগি আছড়ে পড়ে তাদের পেছনে। মাথা নেই, রক্ত গড়িয়ে পড়ছে। অন্যদিকে জেফার তার স্ত্রীর সাথে কথা বলছিল। তার স্ত্রী জানায় তার মনে হচ্ছে তার ওজন বেড়ে গেছে হঠাৎ করেই। জেফার সেটা ভুল ধারণা বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে রেগে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার হাতে তখন একটা চাকু। সে ফল কাটছিল। সে যায় আয়নার সামনে। জেফারের স্ত্রী তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকাচ্ছিল, কিন্তু হঠাৎই তার মনে হতে থাকে যেন সে আগের চেয়েও আরো মোটা হয়ে গেছে। তার মনের ভেতর ঢুকে পড়ে কোনো এক অদৃশ্য শোক। এতটাই বশীভূত হয়ে পড়ে সে নিজেই নিজের শরীরের চর্বি কাটতে শুরু করে হাতে থাকা চাকু দিয়ে। তার কাছে মনে হচ্ছিল এটাই স্বাভাবিক, এটাই ঠিক কাজ। ঠিক সেই সময় জেফার তার খোঁজ নিতে ঘরে ঢোকে, আর তখন সে যা দেখে তা কোনো স্বামী কখনো দেখতেও চায় না। তার স্ত্রী পুরো শরীর রক্তে ভাসিয়ে ফেলেছে, চাকু দিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। দূর থেকে জেফার চিৎকার করে, চাকুটা ফেলে দাও প্লিজ। কিন্তু ততক্ষণে সব শেষ। নিজের ভারসাম্য হারিয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে সামাদের স্ত্রী, সে এখনো জানে না তার স্বামী মরেছে। তখনই হঠাৎ ছাদ থেকে পড়তে শুরু করে সে বিভৎস পোকাগুলো যেন জীবন্ত তার গায়ে ছড়িয়ে পড়ে, আর ধীরে ধীরে তার নাক, মুখ, কান দিয়ে ঠুকতে শুরু করে। সে নিজেকে বাঁচাতে চায়, কিন্তু শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পাগলের মতো ছটফট করতে থাকে। জেফারের স্ত্রীর মৃত্যুর পর সবাই চরম আতঙ্কে। তারা কিছু বুঝে ওঠার আগেই সামাদের স্ত্রী চলে আসে, কিন্তু তার মুখে কোনো কথা নেই। সে কিছু বলতে চাইছে, কিন্তু গলা আটকে গেছে। ঠিক তখনই হঠাৎ করে তার মুখ দিয়ে রক্তবমির মতো করে বের হয়ে আসতে শুরু করে সেই ভয়ানক পোকাগুলো। সবাই আতঙ্কে একদম চুপ হয়ে যায়। তার চামড়ার নিচ থেকে পোকাগুলো নড়াচড়া করতে থাকে, সবাই দেখছিল। সে আর সহ্য করতে না পেরে নিজের হাত ছিঁড়ে ফেলতে থাকে। সে চায় যেভাবেই হোক এই পোকাগুলো শরীর থেকে বের করে দিতে। পুরো দৃশ্যটাই ছিল ভয়াবহ। এই অবস্থায় দুজনকে নিয়ে তারা তড়িঘড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এই ভয়াবহ ঘটনার মধ্যেও হানিফ ভুলেই যায় তার নিজের সন্তানের কথা। তার ছেলেমেয়েরা এখনো এতিমখানায়। সেখানে দিনা আর হাসবি একসাথে বল গেম খেলছিল। হঠাৎ হাসবির আচরণ হয়ে যায় অস্বাভাবিক। সে বলে ওখানে একটা ইঁদুর আছে, আর সোজা বের করে আনে একটা বন্দুক। সাথে সাথেই রুমের লাইট অফ হয়ে যায়। দিনা আতঙ্কে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এরকম করছো কেন? উত্তরের বদলে হাসবি তাকে গালি দিতে শুরু করে।
এমন আচরণে দিনা তাকে রাগ দেখিয়ে রুম ছেড়ে বেরিয়ে যায়। অপরদিকে জেফার, হানিফ, নাদিয়ারা দুজন আহতকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হয়েছে। কিন্তু যেতে যেতে হঠাৎ তারা দেখে তারা বারবার একই জায়গায় ফিরে আসছে। যে রাস্তা তারা 10 মিনিট আগে বেরিয়েছিল, 10 মিনিট পর ঠিক একই রাস্তায় তারা বারবার আবার চলে এসেছে। এটা কি করে সম্ভব? তারা তো রাস্তাটা চেনে। হানিফ বুঝতে পারে তারা একটা টাইম লুপে আটকে গেছে। সে জেফারকে বলে আবার সেই পুরনো ঘটনা ঘটছে। তখন হানিফের স্ত্রী জানতে চায় আসলে ঘটনাটা কি। ব্যাক স্টোরি 25 বছর আগের ঘটনা। এখানেই খুলে যায় সেই ভয়ানক পুরনো কাহিনী। 25 বছর আগে এই এতিমখানায় একটি আগুন লেগেছিল। সে আগুনে মারা যায় 3টি শিশু। কিন্তু এটা দুর্ঘটনা ছিল না, এই ঘটনার পেছনে ছিল মীরা। সে ছিল একজন কালো জাদুকারী মহিলা। তার মেয়ে যখন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, তখন সে শুরু করে কালো জাদুর চর্চা। নিজের মেয়েকে ফিরিয়ে আনতে তাকে দরকার ছিল 3টি শিশুর বলি। সে তাই করেছিল। যখন এই সত্য সামনে আসে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু তার মানসিক ভারসাম্য নষ্ট থাকায় তাকে পুরোপুরি শাস্তি দেওয়া সম্ভব হয়নি। সে আবার ফিরে আসে এতিমখানায়। তখন ছোট ছিল হানিফ, জেফার আর সামাদ। তারা সেই সময় বহুবার এতিমখানা থেকে পালাতে চেয়েছিল, কিন্তু যতবারই পালাতো ততবারই ঘুরে ফিরে এতিমখানার কাছেই চলে আসতো। এটাও ছিল একটা টাইম লুপ, যেটা তৈরি হয়েছিল মীরার কালো জাদুর মাধ্যমে। তারা বুঝে যায় তাদের বাঁচতে চাইলে মীরাকে একটা বদ্ধ রুমে আটকে রাখতে হবে। তারা তাই করেছিল। সেই ঘরে এমন ব্যবস্থা করেছিল যাতে মীরা আর কোনো কালো জাদু করতে না পারে। কিন্তু সেই রুমের মধ্যে আটকে ফেলার কারণে মীরা বারবার নিজের মাথা দিয়ে দরজায় আঘাত করতে শুরু করে। তার মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়ে। একসময় অতিরিক্ত আঘাতে সেই ঘরেই তার মৃত্যু ঘটে। যখন দরজা খোলা হয় তখন মীরাকে মৃত অবস্থায় খুঁজে পায়। পুলিশের ঝামেলা এড়াতে মিস্টার বান্ডি এবং বাকিরা সবাই মিলে মীরার মরা দেহটা ওই রুমের মধ্যেই গর্ত করে পুঁতে দেয়। তার উপরে কনক্রিট ঢেলে পুরোটাই ঢালাই করে দেয়। সবকিছু তখন মনে হচ্ছিল স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এখন আবার কেন এসব শুরু হলো? কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তারা যেন একটা অদ্ভুত লোভে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সেই এতিমখানায় হাকি চুপি ছাড়ে কারো অনুমতি না নিয়ে সেই ভিডিওটা চালু করে। সে জানতে চায় আসলে মীরার সাথে কি ঘটেছিল। ভিডিওটা চলতে শুরু করে ঠিকই, কিন্তু তার মধ্যে একটা ভয়, এক অজানা আতঙ্ক কাজ করতে থাকে। ভিডিওটি চলতে চলতে হঠাৎ করেই রহস্যজনকভাবে টিভিটা বন্ধ হয়ে যায়। আর তখনই হাকি বাস্তবে দেখতে পায় মীরা তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারায়। হাকি ভয় পেয়ে সেখান থেকে পালায়। সে হাসবিকে খুঁজতে শুরু করে, কিন্তু যখন হাসবির কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় হাসবি অস্বাভাবিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার মুখের মধ্যে স্ট্যাপলার মেশিন দিয়ে নিজেই নিজের মুখ বন্ধ করে ফেলেছে। আর তার হাতে থাকা বন্দুক দিয়ে হাসবি সরাসরি হাকির দিকে দুটো গুলি ছোড়ে। হাকি যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু নিজেকে থামাতে পারছে না। সে যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অপরদিকে বাকিরা যেহেতু লোপে আটকে গেছে, তারা কিছুতেই হাসপাতালে পৌঁছাতে পারছে না। শেষমেশ উপায় না দেখে আবারও তারা এতিমখানায় ফিরে আসে। ভেতরে ঢুকে তারা দুজন ছেলে মেয়েকে খুঁজে পেলেও ছোট ছেলেটা হাকিকে আর কোথাও খুঁজে পায় না। সবাই মিলে খুঁজতে শুরু করে, কিন্তু হাকি সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এমন সময় মামান জানায় এতিমখানার বাচ্চারা আর কোনোদিন ফিরবে না। একটা দুর্ঘটনায় তারা সবাই মারা গেছে। হানিফ জানায় সে নিজের চোখে এটা দেখেছে। তারা এই খবর শুনে শোকাহত হলেও এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে হাকিকে খুঁজে বের করা। অন্যদিকে বাইরে জেফার যখন গাড়িতে লিনাকে খুঁজে পায় না, তখন সে সামনে এগোতেই দেখে লিনা মাঠের মধ্যে গর্ত করে কিভাবে যেন পোকামাকড় খাচ্ছে। ডাকাডাকি করার পর লিনার হোশ ফিরে আসে। সে কাঁদতে কাঁদতে বলে আমার কি হয়েছে আমার? এই কথা বলে সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। জেফার দ্রুত তার স্ত্রীকে নিয়ে ভেতরে ফিরে আসে। চিৎকার করে সবাইকে জানায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু কেউই কিছু বুঝে উঠতে পারছে না। কারণ যতবারই তারা বাইরে যাওয়ার চেষ্টা করছে ততবারই তারা আবার ওই একই জায়গায় ফিরে আসছে। একটা ভয়ঙ্কর লোভে আটকে গেছে তারা। তাদের হাতে যেন আর কোনো উপায় নেই।
এদিকে নাদিয়া হাকিকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় মিস্টার বান্ডির রুমে। তার মনে হয় হয়তো হাকি খাটের নিচে লুকিয়ে আছে। সে নিচু হয়ে খাটের নিচে তাকায়, কিন্তু সেখানে অবাক করা ভাবে একটা টাইলসের নিচে নাদিয়া ছোট্ট সিন্দুক ধরনের একটা জিনিস পায়, আর সে কৌতূহল বশত সেটা বের করে দেখে সেটার মধ্যে কিছু ছবি আছে। আর হ্যাঁ, এটা কোনো সাধারণ ছবি না, এই পিকচারগুলো আসলে খুবই খারাপ ধরনের ছবি ছিল। আর সে সেগুলো নিয়ে চলে যায় বাকিদের কাছে। আসলে মিস্টার বান্ডি কোনো ভালো লোক ছিল না, ভালো মানুষের আড়ালে সে ছিল একজন খারাপ লোক। সে তার ইতিমখানার ছোট ছোট মেয়েদেরকে বাজেভাবে অ্যাবিউজ করত, তাদের সাথে খারাপ খারাপ কাজ করত এবং বিভিন্ন বাজে অঙ্গভঙ্গিতে এমনকি কাপড় খুলে ছবি তুলে নিজের কাছে রেখে দিত। এগুলো দিয়ে সে কালো জাদু করে নিজের স্বার্থ হাসিল করত। আর সে মাঝে মাঝে তাদেরকে যৌন অত্যাচার করত, মানে শারীরিকভাবে হ্যারাস করত। সেই সব কিছু ছবিগুলোর মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। এই সত্যগুলো এখানকার কেউ জানতো না, শুধু মীরা জানতো। মীরা আসলে ওই মেয়েদের নিয়ে কোনো কালো জাদু করতো না, বরং সে সব সময় চেষ্টা করতো মিস্টার বান্ডির থেকে মেয়েগুলোকে রক্ষা করতে। মিস্টার বান্ডি ঠিক করেছিল এমন এক মাস্টার প্ল্যান যাতে বাচ্চারা ভাবতো মিস মীরা একজন ভয়ানক মানুষ আর সে প্রত্যেকের ক্ষতি করতে চায়। এই কথাগুলো এতক্ষণ স্মৃতি বলছিল। তারা প্রশ্ন করলো মীরা এটা কিভাবে জেনেছিল। সে জানায় সে শুধু একাই দেখেছিল পুরো ঘটনা, যেখানে তাকে ফাঁসিয়ে ওই রুমে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। তারা বুঝতে পারলো মীরার মনে এখনো প্রতিশোধের আগুন জ্বলছে, কারণ তাকে বিনা দোষে মাটি চাপা দেওয়া হয়েছে। অর্থাৎ তারা সবাই বুঝতে পারলো হ্যাঁ, কারো মনে এখনো প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা মীরার মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে মিস মীরা তো এখন আর বেঁচে নেই, তাহলে এইসব অদ্ভুত ঘটনা এখন কার অধীনে ঘটছে? এই প্রশ্নই সবাইকে ভাবিয়ে তোলে। ঠিক তখনই দেখা যায় একটি ছোট্ট মেয়ে রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে সামনে এসে সাহায্য চাইছে। ঘনিষ্ঠভাবে তাকিয়ে দেখে এ তো সেই মেয়েটি যাকে হানিফ ভুল করে গাড়ি চাপা দিয়েছিল। মনে আছে সেদিন ফিরতি পথে হানিফ আতঙ্কে ভেঙে পড়েছিল, ভাবছিল মেয়েটি গাড়ির টিকিট থেকে কি যেন করছে। আসলে ঘটনা ছিল এমন, মেয়েটি গাড়ির দুর্ঘটনায় কেবল আহত হয়েছিল, কিন্তু ভয়ের চোটে সবাই ধরে নিয়েছিল সে মারা গেছে। তারা যখন সেই পুরনো বাসটা দেখতে গিয়েছিল ঠিক তখনই মেয়েটি গাড়িতে অজান্তে উঠে পড়ে। পরে তার জ্ঞান ফিরে এলে দেখা যায় সে ভিতরে ঢুকে পড়েছে। তাকে প্রশ্ন করা হয় বাসের সব বাচ্চারা তো মারা গেছে, তুমি কিভাবে বেঁচে রইলে? এখান থেকে আস্তে আস্তে সম্পূর্ণ ঘটনার জট খুলতে শুরু করে। সেদিন এতিমখানা থেকে সবাই মিলে বাসে করে ফিরছিল। রাস্তার মাঝপথে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। তবে তেমন কিছু হয়নি, কিন্তু তারপরেই ঘটে ভয়াবহ ঘটনা। বাসের ভেতরে অদ্ভুত চেহারার এক মহিলা ঢুকে পড়ে, যার মুখ পুরোপুরি অস্পষ্ট। সে কিছু একটা মন্ত্র পড়তে শুরু করে, আর সেই মন্ত্রের প্রভাবে সবগুলো বাচ্চা একে একে নিজেকে শেষ করে দেয়। কিন্তু এই মেয়েটি বেঁচে যায়, কারণ তার কানে ছিল হেডফোন, যার জন্য মন্ত্রের কোনো প্রভাব তার উপর পড়েনি। সে তখন ছিল গাড়ির পেছনের দিকে। ভয় পেয়ে সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জঙ্গলের মধ্যে পালাতে পালাতেই রাস্তার উপর উঠে আসে সে। আর তখনই হানিফের গাড়ির সাথে তার দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু হানিফ বা অন্য কেউ ব্যাপারটা বুঝতেই পারেনি, তাকে ফেলে রেখে চলে যায়। এই ঘটনাটা জানার পর হানিফ প্রচন্ড রেগে যায়। সে সোজা গিয়ে মিস্টার বান্টির গলা চেপে ধরে আর বলে তুমি এটা কেন করেছিলে, এত নৃশংস কেন হলে তুমি? তখনই তার স্ত্রী এসে তাকে থামায়, বলে এখন এসব করে আর কোনো লাভ নেই, যা ঘটার তা ঘটে গেছে। সেই মুহূর্তে তারা খুঁজে পায় আরো একটি ছবি, যার মাধ্যমে জানা যায় মিস মীরার একটি মেয়ে ছিল, তার নাম ছিল মুরনি। তাহলে কি এইসব ঘটনার পেছনে আছে মিস মীরার মেয়ে মুরনি? এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারপর তারা খুঁজে পায় হাকিকে। তার অবস্থা খুবই খারাপ, তাকে হাসপাতালে নেওয়া জরুরি। তাই আর কিছু না ভেবে তারা আবারও বেরিয়ে পড়ে। কিন্তু এদিকে নিকিতার আচরণ এখন একেবারেই অস্বাভাবিক। মনে আছে তার শরীরে কিছু বিষাক্ত পোকা ঢুকে পড়েছিল। তার স্বামী তো অনেক আগেই কালো জাদুর প্রভাবে শেষ হয়ে গিয়েছিল, যেটা তখনও কেউ জানতো না। এবার নিকিতা গাড়ির উপর উঠে যায়, তার নিজের মাথা দিয়ে গাড়ির গ্লাসে আঘাত করতে থাকে। স্পষ্টই বোঝা যায় তাদের এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে দেওয়া হবে না। সবকিছু দেখে হানিফ আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে বলে মুরনি তুমি কি চাও, কেন আমাদের সাথে এমন করছো? ঠিক তখনই মুরনি নিজের সামনে চলে আসে। সে কিছু বলে না, শুধু ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। আর একসময় সে হানিফের ওপর কালো জাদু করতে শুরু করে। হানিফের দম বন্ধ হয়ে আসতে থাকে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে নাদিয়া তার উপর আক্রমণ করতে আসে। ঠিক তখনই মুরনি কালো জাদুর প্রভাবে রানী নাদিয়াকে আঘাত করে বসে।
নাদিয়া যখন জ্ঞানে ফিরে পায় তখন সে নিজেকে খুঁজে পায় একটা বন্ধ রুমে। সে সামনে থাকা একটা দরজা দিয়ে চিৎকার করে সকলকে ডাকতে চায়, কিন্তু কেউ উত্তর দেয় না। অন্যদিকে আরেকটি ঘরের মধ্যে শুরু হয়ে গেছে ভয়ঙ্কর এক কালো জাদুর রিচুয়াল। রুমের এক কোণায় সবাই চুপচাপ বসে আছে, আর তখনই শুরু হয় বিভৎস সব ঘটনা। কালো শরীরে অদ্ভুতভাবে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, কারো হাতের হাড় ভেঙে গুড়িয়ে যাচ্ছে, কেউ আবার চিৎকার করে কাঁদছে বেদনার চোটে। এই দৃশ্যগুলো দেখে নাদিয়া প্রায় পাগল হয়ে যায়। সে দৌড়ে চলে যায় পাশের ঘরে, আর সেখানে সে দেখতে পায় এই অনাথ আশ্রমে যারা জীবিত ছিল তাদের সবাইকে একসাথে বসিয়ে তাদের গায়ে গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে। আরেক ঘরে সে দেখে তার নিজের ছেলেমেয়েরা চরম যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এসব দেখে সে আর সহ্য করতে পারে না, চিৎকার করে পাশের আরেকটি রুমে চলে যায়। সেখানে সে দেখতে পায় মিস্টার বান্টিকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর সেখানে হানিফও রয়েছে। এত কিছুর পেছনে একটাই কারণ, প্রতিশোধ। মুন্নি জানায় তার মাকে ষড়যন্ত্র করে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছিল, তাই আজ সে তাদের সবার প্রতি প্রতিশোধ নিতে এসেছে। নাদিয়া তখন তাকে প্রশ্ন করে, তুমি যেসব ছোট ছোট বাচ্চাদের মেরেছ তারা তো কিছুই করেনি, তাদের অপরাধ কি ছিল? মুন্নি উত্তর দেয়, এই পৃথিবীর চেয়ে পরকালেই ওরা বেশি শান্তিতে আছে। তার মানে সে এখন এতটাই প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছে, সে ঠিক আর ভুলের পার্থক্যটাই করতে পারছে না। সে এখন শুধুই মৃত্যুই চায়। নাদিয়া বারবার বোঝাতে চেষ্টা করে তারা না জেনে ভুল করেছে, তাদের উপর এত বড় শাস্তি কেন? কিন্তু মুন্নি কিছুতেই তার শুনতে রাজি না। শেষমেশ নাদিয়া তার ছেলে মেয়েদের কথা তোলে আর বলে, তারা তো কিছু করেনি, তাহলে তাদের কেন মারছো? মুন্নি এবার একটাই কথা বলে, তাদের বাবা আমার মাকে মেরেছে, তাদেরকেও মরতে হবে। তবে এবার সে নাদিয়াকে একটা সুযোগ দেয়। সে বলে, যদি তুমি নিজ হাতে তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে তোমাকে আর তোমার সন্তানদের আমি ছেড়ে দেব। কিন্তু এটা কি সম্ভব? একজন স্ত্রী তার নিজের স্বামীকে নিজে হাত মারবে? কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে সে পড়ে গেছে, কারণ মুন্নি কালো জাদুর মাধ্যমে অনেক শক্তিশালী হয়ে গেছে। আর এর মধ্যে হঠাৎ পেছন থেকে হাঁকে এসে মুন্নির পেটে ছুরি বসিয়ে দেয়। এক হাতে মুন্নির কালো জাদুর প্রভাব দুর্বল হয়ে যায়। সেই সুযোগে নাদিয়া নিজেও তার উপর আক্রমণ করে। এতে একসময় মুন্নি ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে নিচে পড়ে যায়, আর তার শরীরটাও মাটিতে লুটিয়ে পড়ে। সবাই ভেবেছিল হয়তো এবার সবকিছু শেষ, কিন্তু না, এইভাবে কিছুই শেষ হয়নি, বরং শুরু হয়েছে আরো ভয়ঙ্কর কিছু। মুন্নির কালো জাদুর শক্তি আরো বেশি বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে আবার নিজের সেন্স ফিরে পায়। তখন সে নিজের কাটা মাথাটা তুলে এনে ঘাড়ে বসিয়ে ফেলে। আর তখন স্পষ্ট হয় এই শক্তিকে ঠেকানোর জন্য প্রয়োজন একটাই জিনিস, আগুন। নাদিয়া বুঝে যায় আগুনই একমাত্র পথ। সে তখন আশেপাশে থাকা আগুনের শিখা তুলে ছুঁড়ে মারে মুন্নির দিকে। মুন্নির শরীরে তখনও ছিল রক্ত, আর সেই রক্তের জন্য আগুন একেবারে দ্রুত ছড়িয়ে পড়ে তার পুরো শরীরে। সে সেখানে জ্বলে যেতে থাকে ধীরে ধীরে সম্পূর্ণভাবে, আর এক সময় পুরো ঘর জুড়ে আগুন লেগে যায়। সবাই যখন একে একে সেই আগুনের ঘর থেকে বের হয়ে আসছে, তখনও একজনের বিচার বাকি রয়ে গিয়েছিল, মিস্টার বান্টি। হ্যাঁ, এত বছর ধরে তার সব কুকর্মের শাস্তি এবার তাকেও পেতে হবে। আর সেই আগুনের লেলিহান শিখার মধ্যেই মুন্নির সাথে সাথেই মিস্টার বান্ডিও পুড়ে শেষ হয়ে যায়। এরপর 2 বছর কেটে যায়। সেই পুরনো এতিমখানাটি আর কেউ চালাতে চায়নি। অবশেষে সেটিকে একটি বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়। সেই সময় যারা এই ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে গিয়েছিল তারা সবাই সেবার বেঁচে গিয়েছিল, কারণ কালো জাদুর প্রভাব ভেঙে যাওয়ার সাথে সাথেই তারা যত দ্রুত সম্ভব সেই জায়গা ত্যাগ করেছিল। আজ তারা সবাই নিজেদের মতো ভালোই আছে, স্বাভাবিক জীবনে ফিরে গেছে। কিন্তু একদিন নাদিয়া যখন হাকিকে নিয়ে বাড়ির দিকে ফিরছিল, তখন হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে। মনে হতে থাকে মুন্নির গল্প শেষ হয়ে গেলেও তার কালো জাদুর প্রভাব হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি, হয়তো কোথাও কিছু একটা আজও রয়ে গেছে। আর এভাবে শেষ হয়ে আজকের গল্পটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।